প্রিয় শিক্ষার্থী, আশা করি তোমরা সবাই ভালো আছো। সবাইকে আজকের সেশনে স্বাগত জানাচ্ছি। আমি সমরেশ কৃষ্ণ রায়, সহকারী অধ্যাপক রসায়ন, কারমাইকেল কলেজ, রংপুর। প্রিয় শিক্ষার্থী, স্ক্রিনে আমার মোবাইল নাম্বার এবং ইমেল অ্যাড্রেস দেখতে পাচ্ছ। আজকের সেশন সম্পর্কিত কোনো প্রশ্ন থাকলে এই ইমেল অ্যাড্রেস অথবা ফোন করলে আমি তোমাদের প্রশ্নগুলোর সমাধান বা উত্তর দিতে পারবো। প্রিয় শিক্ষার্থী, আমরা ইতিমধ্যে জৈব রসায়নের ধারণা নিয়েছি। আজকে আমি রসায়ন দ্বিতীয় পত্রের জৈব রসায়নের নামকরণ শুরু করব এবং নামকরণের শুরুতেই যেটি আছে সেটি হচ্ছে অ্যালিফ্যাটিক যৌগ এবং সম্পৃক্ত যৌগ অ্যালকেন। আমরা আজকে অ্যালকেনের বিভিন্ন যে পদ্ধতিগুলো আছে নামকরণের, সেই নামকরণের বিভিন্ন পদ্ধতিগুলো দেখব। প্রিয় শিক্ষার্থী, শুরুতেই আমরা জানি যে জৈব রসায়নের যে জৈব যৌগগুলো আছে সেই জৈব যৌগগুলোর নামকরণের তিনটি পদ্ধতি আছে। একটি হচ্ছে সাধারণ পদ্ধতি বা ট্রিভিয়াল প্রসেস। এই পদ্ধতিতে নামকরণের ক্ষেত্রে যৌগের বৈশিষ্ট্য বা গঠনগত দিক বিবেচনা না করে অপরিকল্পিত ও তাৎক্ষণিক সাদৃশ্যতার উপর ভিত্তি করে যৌগের নামকরণ করা হয়। পদ্ধতিটি সার্বজনীন নয় বিধায় এই পদ্ধতিটি সব জায়গায় ব্যবহৃত হয় না, তবে আমরা যৌগগুলোর নামকরণের ক্ষেত্রে এই পদ্ধতির কিছু প্রয়োগ দেখব। এরপরে আছে উদ্ভূত পদ্ধতি বা ড্রাইভড প্রসেস। এখানে যৌগগুলোর আণবিক গঠনের উপর ভিত্তি করে নামকরণ করা হয়। এটিও সার্বজনীন নয়। সর্বশেষ বর্তমানে যেটি প্রচলিত সেটি হচ্ছে আন্তর্জাতিক পদ্ধতি বা IUPAC, যেটিকে আমরা বলি ইন্টারন্যাশনাল ইউনিয়ন অফ পিওর অ্যান্ড অ্যাপ্লাইড কেমিস্ট্রি প্রসেস বা সিস্টেম। এটি সর্বাধুনিক পদ্ধতি। আমরা জৈব যৌগগুলোর নামকরণ এই পদ্ধতিতেই শিখব। প্রিয় শিক্ষার্থী, তাহলে অ্যালকেনের নামকরণে আমরা যাই। তো অ্যালকেনের নামকরণের সাধারণ পদ্ধতিটি কি? সাধারণ পদ্ধতিতে অ্যালকেনের নামকরণ করতে গেলে প্রত্যেকটি যৌগের নামের শেষে এন শব্দটি যোগ করতে হয়। এন শব্দটি যোগ করতে হয়। প্রথম 4 সদস্যের নাম অ্যালকোহল থেকে নেওয়া, যেমন মিথাইল অ্যালকোহল থেকে মিথানল বা মিথাইল অ্যালকোহল থেকে হলো মিথেন, ইথাইল অ্যালকোহল থেকে ইথেন, এইভাবে প্রোপাইল অ্যালকোহল থেকে প্রোপেন, বিউটাইল অ্যালকোহল থেকে বিউটেন ইত্যাদি প্রথম 4টি নামকরণ। তবে 5 বা ততোধিক কার্বন সংখ্যা বিশিষ্ট সরল অ্যালকেনের ক্ষেত্রে প্রত্যেকটি অ্যালকেনের নামের সামনে এন শব্দটি যোগ করতে হয়। এন অর্থ নরমাল। এই যেমন এখানে 5টি কার্বন আছে, 1 2 3 4 5টি কার্বন আছে, এই জন্য এর নাম হচ্ছে এন পেন্টেন। আর উদাহরণ দেখি, দেখো এখানে 6টি কার্বন আছে, 1 2 3 4 5 6, এন হেক্সেন। তবে যদি শিকুলের প্রান্তে 3 কার্বন বিশিষ্ট এই মূলকটি থাকে তাহলে ওই যৌগের নামের পূর্বে আইসো বসাতে হবে। খুব সহজ করে যদি আমরা বলি তাহলে হলো যে যদি প্রধান চেইনের যে কোনো একদিকে, এটি আমাদের প্রচলিত আমরা কথাবার্তায় বলে থাকি যে মূল চেইনটির একদিকে যদি শাখা শিকল থাকে তাহলে সেই যৌগটির ক্ষেত্রে নামের সামনে আইসো শব্দটি ব্যবহার করতে হয়। যেমন 1 2 3 4, এখানে 4টি আছে, এটি বিউটেন হবে। আর একদিকে যেহেতু মিথাইল মূলক আছে এই জন্য আমরা আইসোবিউটেন এই শব্দটি বলে থাকি। তেমনি 1 2 3 4 5 মোট 5টি কার্বন, এটি পেন্টেন। যেহেতু শিকল একদিকে আছে এই জন্য এটাকে বলি আমরা আইসোপেন্টেন। তবে এমন যদি হয় যে প্রধান শিকলের উভয় দিকেই পার্শ্ব শিকল থাকে বা প্রতিস্থাপক থাকে, তাহলে ওই যৌগের বা ওই অ্যালকেনের নামের সামনে নিও শব্দটি যোগ করতে হয়। নিও। দেখো মোট কার্বন হচ্ছে 5টি, 1 2 3 4 5 উভয় দিকেই। এটা যদি প্রধান চেইন ধরি তাহলে উভয় দিকেই পার্শ্ব শিকল আছে, এই জন্য এটিকে আমরা বলি নিওপেন্টেন। তেমনি 1 2 3 4 5 6, এটি হেক্সেন। যেহেতু উভয় দিকে পার্শ্ব শিকল আছে এই জন্য এই যৌগটিকে আমরা বলি নিও হেক্সেন। প্রিয় শিক্ষার্থী, এটি হচ্ছে আমাদের অ্যালকেন সমূহের সাধারণ পদ্ধতিতে নামকরণের নিয়ম। তবে সাধারণ পদ্ধতিতে অ্যালকেনের নিয়ম আমরা দেখলাম। এরপরে আমরা দেখব উদ্ভূত পদ্ধতি। অর্থাৎ এই পদ্ধতিতে সাধারণ যৌগ ব্যতীত সমস্ত হাইড্রোকার্বনকে মিথেনের জাতক যৌগ হিসাবে বা মিথেন থেকে উৎপন্ন হয়েছে বলে ধরে নেওয়া হয়। উদাহরণ দেখো, দেখো এটি যদি আমরা মিথেন ধরি, আমরা জানি মিথেন
কার্বন পরমাণুটিতে 4টি যোজ্যতায় 4টি হাইড্রোজেন পরমাণু দ্বারা পূর্ণ থাকে, 1 2 3 4। এই ক্ষেত্রে 4টি মিথাইল মূলক দ্বারা যোজ্যতা পূর্ণ আছে। এই কারণে এটাকে বলা হচ্ছে 1 2 3 4 টেট্রামিথাইল। এটি মিথাইল মূলক, টেট্রামিথাইল মিথেন। তেমনি 1 2 3 4 এটি কিন্তু আলাদা আরেকটি গ্রুপ, অ্যালকাইল গ্রুপ, এটাকে বলা হয় ইথাইল গ্রুপ। তাহলে এটা এই নাম, এই যুগের নামটি কি? নাম হচ্ছে ইথাইল ট্রাইমিথাইল মিথেন। এখানে ইথাইল শব্দটি আমি শুরুতে বসালাম এই কারণে যে ইথাইলের ই দিয়ে শুরু অ্যালফাবেট, আর মিথাইল এম দিয়ে শুরু, এই জন্য আমরা ইথাইলটা আগে নিয়েছি আর মিথাইলটা পরে নিয়েছি। এটি হলো অ্যালকেন সমূহের নামকরণের ক্ষেত্রে উদ্ভূত পদ্ধতি। প্রিয় শিক্ষার্থী, আমরা এখন মূল পদ্ধতিতে চলে যাই, যেটি আমরা আসলে পড়ব বা শিখব। সেটি হচ্ছে IUPAC সিস্টেম বা ইন্টারন্যাশনাল ইউনিয়ন অফ পিওর অ্যান্ড অ্যাপ্লাইড কেমিস্ট্রি সিস্টেম। তোমরা এটিকে ইউপ্যাক বলে থাকো। আমি অনুরোধ করব ইউপ্যাক এই শব্দটি ব্যবহার করবে না, তোমরা একটি একটি করে বলবে IUPAC। এটি আন্তর্জাতিক পদ্ধতি। এই পদ্ধতিতে নামকরণের ক্ষেত্রে যদি আমরা অ্যালকেনের নামকরণ করতে চাই সরল শিকল, তাহলে সবার আগে আমাদের প্রধান চেইনটি খুঁজে বের করতে হবে। তো সাধারণত আমাদের যত বেশি কার্বন সংখ্যা বিশিষ্ট যৌগ হবে সেটি আমাদের মূল চেইন হবে। এই পদ্ধতিতে নামকরণের ক্ষেত্রে সরল শিকল যৌগগুলোর আমরা যদি নামকরণের সাধারণ নিয়ম যেটা সেটি মেনে চলবে। তবে 5 কার্বন বা এর বেশি কার্বন বিশিষ্ট অ্যালকোহলগুলোর ক্ষেত্রে এদের নামের গ্রিক শব্দের শেষে এন শব্দটি যোগ করতে হয়। এটা আগে দেখেছি আমরা। যেমন 7 কার্বন বিশিষ্ট অ্যালকেন হলে এটি হবে হেপটেন, 8 কার্বন বিশিষ্ট অ্যালকেন হলে হবে অকটেন। দেখো এখানে আমরা অনেকগুলো অ্যালকেনের নামকরণ দিয়েছি। এটি হলো IUPAC সিস্টেমে। আমি তোমাদেরকে একটু শিখাই। 100টা পর্যন্ত কার্বন পরমাণু এখানে আমরা দেখাবো। দেখো এখানে ডেকেন 10 কার্বন বিশিষ্ট, এটা আমরা জানি, এটি হলো তার সাধারণ সংকেত। 11 যদি হয় এক্ষেত্রে আমরা আন শব্দটি সামনে বসাই, আন ডেকেন 11। তাহলে 12 ডো ডেকেন, 13 ট্রাই ডেকেন, 14 টেট্রা ডেকেন, পেন্টা ডেকেন, হেপ্টা ডেকেন। এইভাবে আমরা কিন্তু শিখেছি। কিন্তু 20 যদি হয় তাহলে ওই যৌগটির নাম কি হবে? ওই অ্যালকেনটির নাম হবে ইকোসেন। আর যদি 21 হয় তাহলে হেন ইকোসেন, 22 হয় ডো ইকোসেন। অর্থাৎ ইকোসেন শব্দের সামনে 1 হলে 21 হেন শব্দটি বসিয়েছি, 22 হলে ডো শব্দটি বসিয়েছি। 23 যদি হয় তাহলে ট্রাই, টেট্রা, পেন্টা, হেক্সা, হেপ্টা, ননা এভাবে বসাতে হবে। প্রিয় শিক্ষার্থী, এর পরবর্তীতে আমি শুধু ধাপগুলো দেখিয়েছি। যেমন 30 ট্রায়া কন্টেন, যদি 31 হতো তাহলে হেন ট্রায়া কন্টেন, যদি 32 হতো ডো ট্রায়া কন্টেন। এভাবে আমাদের শব্দগুলো যোগ করে দিতে হবে। 40 হলে এটার নাম কি হবে? টেট্রা কন্টেন। 50 হলে যদি 50টি কার্বন বিশিষ্ট অ্যালকেন হয় পেন্টা কন্টেন, 60টি কার্বন বিশিষ্ট হেক্সা কন্টেন, 70 যদি কার্বন থাকে হেপ্টা কন্টেন, 80 যদি থাকে অক্টা কন্টেন, 90 যদি থাকে ননা কন্টেন, 100 যদি থাকে হেক্টেন। এখন যদি আমি তোমাদেরকে বলি বলো তো দেখি 91 কত, তখন তোমাদের বলতে হবে হেন ননা কন্টেন, এই হলো 91। যদি বলেন 99 তাহলে বলতে হবে ননা ননা কন্টেন। এইভাবে আমাদের সাধারণ যে অ্যালকেনগুলো আছে সেই অ্যালকেনগুলোর 100 পর্যন্ত নাম, যদিও আমাদের দরকার নেই, তথাপিও তোমাদের জ্ঞান বৃদ্ধির জন্য আমি এটি দিয়ে দিলাম। প্রিয় শিক্ষার্থী, আশা করি তোমরা এগুলো দেখবে। অ্যালকেন থেকে আমরা সাধারণত যে মূলকটি পাই সেই মূলকটিকে আমরা অ্যালকাইল মূলক বলি। অ্যালকেন অণু থেকে একটি হাইড্রোজেন পরমাণুকে অপসারণ করলে যে মূলক পাওয়া যাবে সেই মূলককে আমরা অ্যালকাইল মূলক বলি। আমরা জানি অ্যালকাইল মূলকের অ্যালকেনের সংকেত হচ্ছে CnH2n+2। সেখান থেকে আমরা যেহেতু একটা হাইড্রোজেন পরমাণুকে সরিয়ে নিয়েছি এই জন্য সংকেতটি হয়েছে CnH2n+1। এখানে n এর মান 1 2 3 4 5 ইত্যাদি পূর্ণ সংখ্যা হবে, কখনোই শূন্য বা ভগ্নাংশ হবে না। দেখো আমাদের নামটা লিখবো কিভাবে, অ্যালকেন -ANE প্লাস আইল হবে অ্যালকাইল। যেমন মিথেন থেকে আমরা পেয়েছি এটি মিথাইল, ইথেন থেকে পেয়েছি ইথাইল। এই ধরনের যদি মূলক থাকে তাহলে এটাকে 2 ডিগ্রি বলতে কি বুঝছি? অর্থাৎ যদি একটি কার্বন পরমাণুর সাথে 2টি কার্বন পরমাণু সংযুক্ত থাকে, একটি কার্বন পরমাণুর সাথে 2টি কার্বন পরমাণু সংযুক্ত থাকে, তাহলে সেই মূলকটিকে আমরা বলবো 2 ডিগ্রি। অথবা এভাবেও আমরা বলতে পারি যে কার্বন পরমাণুর সাথে যদি একটি হাইড্রোজেন পরমাণু থাকে তাহলে তাকে আমরা বলি 2 ডিগ্রি, বা সেকেন্ডারিও বলা যায়, বা আইসোপ্রোপাইলও বলা যায়, বা সেক প্রোপাইলও বলা যায়। আর IUPAC সিস্টেমে এটির নাম হবে 1 মিথাইল ইথাইল। অর্থাৎ এটিকে আবার IUPAC সিস্টেমে নাম্বারিং করে আবার নামকরণ করতে হবে। ধীরে ধীরে আমরা এগুলো দেখব। প্রিয় শিক্ষার্থী,
যদি অ্যালকেন চেইনে একটি 500 শিকল উপস্থিত থাকে তাহলে কিভাবে আমরা নামকরণ করব? প্রিয় শিক্ষার্থী, আমরা জানি যে অ্যালকেনের নামকরণের ক্ষেত্রে সবার আগে প্রধান চেইনটি কি করতে হয়? শনাক্ত করতে হয়। সর্বাধিক কার্বন সংখ্যা বিশিষ্ট চেইনটি হবে প্রধান চেইন, অর্থাৎ যে কার্বন চেইন যে দিক থেকে গেলে কার্বন চেইনে সর্বাধিক পরিমাণে কার্বন পাওয়া যাবে সেই চেইনটি হবে প্রধান চেইন। 500 শিকলের অবস্থান উল্লেখ করতে হয়, এই জন্য কোন কার্বন এই 500 শিকলটি যুক্ত আছে তা শনাক্তকরণ করতে হবে। এই জন্য প্রধান চেইনটিকে সংখ্যায়ন বা নাম্বারিং করতে হয়। তাহলে এটা নাম্বারিং কিভাবে করব? 500 শিকল যে দিক থেকে কাছাকাছি পাওয়া যাবে, অর্থাৎ মূল শিকলের যে দিক থেকে 500 শিকল কাছাকাছি হবে সেই দিক থেকে আমাদের সংখ্যায়নটা করতে হবে। তাহলে নাম লিখব কিভাবে? নাম লিখব প্রথমে যে 500 শিকলটি উপস্থিত আছে সে 500 শিকলটির কার্বন পরমাণুতে সংযুক্তির গাণিতিক সংখ্যা, 500 শিকলের নাম, সাথে কোনো স্পেস না দিয়ে মূল অ্যালকেনের নাম। আমরা উদাহরণ দেখলেই বুঝতে পারবো। দেখো 1 2 3 4 5, এখানে মোট 5টি কার্বন আছে, এই দিক দিয়ে গেল 5টি কার্বন, হ্যাঁ 1 2 3 4 5, আর কিন্তু এই দিক দিয়ে 1 2 3, কাজে এইটি কিন্তু প্রধান চেইন হবে না। সর্বাধিক কার্বন বিশিষ্ট চেইনটি প্রধান চেইন। আমরা এই উপর থেকে ডান দিকে, নিচ থেকে উপর দিকে গিয়ে ডান দিকে যেতে পারি, অথবা বাম দিক থেকে ডান দিকে যেতে পারি। তাহলে যেহেতু 500 শিকল এই দিক থেকে 2 নম্বর কার্বনে পাওয়া যাচ্ছে, এই জন্য এই যৌগটি হচ্ছে আমাদের সঠিক নামকরণের যৌগ, এবং যৌগটির নাম হচ্ছে 2-মিথাইল হেপটেন। তবে যদি এই দিক থেকে করি তাহলে এটা কিন্তু রং, এটি হচ্ছে ভুল। দেখো এটা লেখা যাবে না, 1 2 3 4, এখানে কিন্তু 4 নম্বর কার্বনের প্রতিস্থাপক আছে, কাজে এটি লেখা যাবে না, এটি ভুল নাম্বারিং, ভুল সংখ্যায়ন। আরও দেখো এই কার্বন চেইনটি সোজা যদি যাই, আমরা বাম থেকে ডানে যাই, 1 2 3 4 5, 5টি কিন্তু এদিকে যাই 1 2 3 4 5 6, এই 6টি। তাহলে প্রধান চেইন কোনটি হবে? 6 কার্বন বিশিষ্ট চেইনটি প্রধান চেইন হবে। এবং নাম্বারিং করছি 1 2 3, এটা খেয়াল করো আর এটা খেয়াল করো, 1 2 3 4, এই দিক দিয়ে যদি করি তাহলে 500 শিকল মিথাইল মূলকটি আমাদের 4 নম্বর কার্বনে পাওয়া যাচ্ছে, আর যদি নিচ থেকে উপরে করি তাহলে পাওয়া যাচ্ছে 3 নম্বরে। তাহলে আমরা জানি যে 500 শিকল যে দিক থেকে কাছাকাছি পাওয়া যাবে আমাদের নাম্বারিংটা সেদিক থেকেই করতে হবে। অতএব আমাদের এই নাম্বারিংটি সঠিক, এই নাম্বারিংটি ভুল। তাহলে আমাদের নামকরণের লেখার নিয়ম কি? প্রথমে লিখতে হবে সংখ্যার গাণিতিক সংখ্যা, 3 হাইপেন দিতে হবে, মূলকটির নাম লিখবে মিথাইল মূলক, মিথাইল আর হেক্সেন, কোনো গ্যাপ নেই, কিন্তু এই জায়গায় কিন্তু কোনো গ্যাপ নেই, এটি রং নাম্বারিং। আরও দেখি উদাহরণ, 1 2 3 4 5 6, 1 2 3 4 5 6, এটির ক্ষেত্রে কিন্তু আমাদের উভয় দিক থেকেই 6টি কার্বন পাওয়া যায়। তবে নাম্বারিং করার ক্ষেত্রে 1 2 3 1 2 3 যে কোনো দিক থেকে নাম্বারিং আমরা করতেই পারি। সেক্ষেত্রে আরেকবার দেখে নাও নামটি, এটির নাম হচ্ছে 3-ইথাইল হেক্সেন। এই যে 3 1 2 3, এটি ইথেল মূলক, এদিকে ধরতে পারো অথবা এইদিকে ধরতে পারো, এই বাম থেকে ডানে যেতে পারো, কিংবা নিচ থেকে উপরে উঠে ডান দিকে যেতে পারো, কোনো সমস্যা নেই। এটির নাম হচ্ছে 3-ইথাইল হেক্সেন। যদি কার্বন শিকলের উভয় দিক থেকে একই জায়গায় 500 শিকল পাওয়া যায় তাহলে যে কোনো দিক থেকে সংখ্যায়ন বা নাম্বারিং করা যেতে পারে। অর্থাৎ উভয় দিক থেকে যদি 500 শিকল একই জায়গায় পাই তাহলে বাম থেকে ডানে বা ডান থেকে বামে যে দিক দিয়ে যাই না কোনো সমস্যা নেই। এটি আমরা উদাহরণে দেখব। দেখো 1 2 3 4 5, 1 2 3 4 5, 1 2 3 4 5, 1 2 3 4 5, যে দিক দিয়ে যাও না কেন নাম্বারিং এক দিক থেকে করলেই হবে, কারণ 1 2 3 1 2 3 1 2 3, 3 নম্বরের সব দিক থেকেই 500 শিকল পাওয়া যাচ্ছে। তাহলে আমরা সোজাসুজি ধরে নেব, অর্থাৎ বাম দিক থেকে ডান দিকে ধরে নেব, এইটিকে আমরা প্রতিস্থাপক ধরবো 3-ইথাইল পেন্টেন, 3-ইথাইল পেন্টেন। প্রিয় শিক্ষার্থী, বিষয়টি তোমাদের কাছে নিশ্চয়ই পরিষ্কার হয়েছে। যদি 2টি 500 শিকল উপস্থিত থাকে এক্ষেত্রে অ্যালকেনের নামকরণের সময় প্রথমে প্রধান অ্যালকেন চেইন শনাক্তকরণ করতে হবে, এটি অ্যালকেনের নামকরণের নিয়মই। সর্বাধিক কার্বন সংখ্যা বিশিষ্ট চেইনটি হবে প্রধান চেইন। 500 শিকলের অবস্থান উল্লেখ করতে হবে, এই জন্য কোন কোন কার্বনে 500 শিকল উপস্থিত আছে সেই জন্য চেইনটিকে অবশ্যই নাম্বারিং করতে হবে। যদি 2টি 500 শিকল উপস্থিত থাকে তাহলে যে দিক থেকে 500 শিকল কাছাকাছি পাওয়া যাবে সেই দিক থেকেই নাম্বারিংটা শুরু করতে হবে। দেখো এটি লেখা আছে। একই নিয়ম নামকরণের ক্ষেত্রে একটু উদাহরণ দেখো 1 2 3 4 5 6, এদের উভয় দিক থেকে কিন্তু এই দিক থেকে পাওয়া যায়, এই দিক থেকেও পাওয়া যায়। তাহলে খেয়াল করো 1 2 3 4 5 6, এই দিক থেকে কিন্তু 2 নম্বরে পাওয়া যাচ্ছে। আর যদি উল্টা দিক থেকে করি, ডান দিকে বামে যাই, 1 2 3, 500 শিকল কিন্তু 3 নম্বরে পাওয়া যাচ্ছে। যে আমাদের নিয়ম হচ্ছে যদি উভয় দিক থেকে 500 শিকল পাওয়া যায় তাহলে যে দিক থেকে 500 শিকল আগে পাওয়া যাবে নাম্বারিং সেই দিক থেকে হবে। তাহলে এটির নাম কি হবে? 2 4। দেখো দুটি লিখেছে 2, 4, যতগুলো থাকবে এভাবে কমা দিয়ে লিখতে হবে এবং সংখ্যা অনুসারে এখানে ডাই ট্রাই টেট্রা ইত্যাদি শব্দগুলো লিখতে হবে।
2,4 ডাইমিথাইল হেক্সেন, মিথাইল হেক্সেন এটি না, কিন্তু এটি কিন্তু রং লেখা যাবে না, অর্থাৎ এখান থেকে কিন্তু পার্শ্ব শিকল দূরে, এটি হচ্ছে ভুল। প্রিয় শিক্ষার্থী, তবে উভয় দিক থেকে যদি একই পজিশনে পার্শ্ব শিকল পাওয়া যায় তাহলে মূলকগুলোর আণবিক ভর অনুসারে সংজ্ঞায়ন করতে হবে। আণবিক ভর বেশি, যেটির যে মূলকটির আণবিক ভর বেশি সেই দিক থেকে আসলে নাম্বারিংটা করতে হবে। তারপরে আমাদের যখন নাম লিখব তখন অবশ্যই পার্শ্ব শিকলগুলোর যে ইংরেজি নাম তাদের প্রথম অক্ষরটি অনুসারে আমাদের নামকরণটি করতে হবে। একটু আমরা উদাহরণ দেখি। দেখো 1 2 3 4 5 6 7, এখান থেকে পার্শ্ব শিকল 1 2 3, যদি এই দিক দিয়ে যাই 1 2 3, অর্থাৎ আমরা দেখছি যে উভয় দিক থেকে পার্শ্ব শিকল একই জায়গায় পাওয়া যাচ্ছে, কিন্তু একখানে আছে মিথাইল মূলক, একখানে আছে ইথাইল মূলক। তাহলে নাম্বারিংটি কোন দিন থেকে হবে? বাম থেকে ডানে যাব নাকি ডান থেকে বামে যাব? আসলে ডান থেকে বামে হবে সঠিক, কারণ কি ইথাইল মূলকটির আণবিক ভর বেশি, মিথাইল মূলকের আণবিক ভর কম। এই জন্য সঠিক নাম্বারিং হবে 1 2 3 4 5 6 7। এই নাম্বারিংটি ভুল। তাহলে এটার নাম হবে কি 3 ইথাইল, ইথাইল ই দিয়ে শুরু, এই জন্য শুরুতে লিখেছি 3 ইথাইল হাইফেন, পরের মূলকের অবস্থান হাইফেন, নাম হলো মিথাইল আর মূল যৌগটির নাম হচ্ছে হেপ্টেন। 3 ইথাইল 5 মিথাইল হেপ্টেন। যে শিক্ষার্থী, এই ছোট ছোট বিষয়গুলো অবশ্যই তোমাদেরকে প্র্যাকটিস করে করে মনে রাখতে হবে। যদি কার্বন শিকলে 2 এর অধিক পার্শ্ব শিকল উপস্থিত থাকে তাহলে আমাদের প্রধান শিকল নির্ণয়ের ক্ষেত্রে পূর্বের যে নিয়ম, সেই নিয়মটাই মেনে চলতে হবে। যে দিক থেকে পার্শ্ব শিকল আগে পাওয়া যাবে সেই দিক থেকেই আমাদের সংজ্ঞায়ন করতে হবে। আবার যদি উভয় দিক থেকে দুটি একই অথবা আলাদা প্রতিস্থাপক একই জায়গায় পাওয়া যায়, যেটা একটু আগে দেখলাম আমরা, সেই ক্ষেত্রে আমরা নাম্বারিং করব কিভাবে। এবং 2 এর অধিক পার্শ্ব শিকল উপস্থিত থাকলে নাম্বারিংয়ের ক্ষেত্রে আমাদের চেনটিকে বাম থেকে ডানে এবং ডান থেকে বামে উভয় দিক থেকেই আমরা সংজ্ঞায়ন করব। এবং আমাদের যে প্রতিস্থাপকগুলো আছে এবং প্রতিস্থাপকগুলোর অবস্থান, কার্বন পরমাণুতে অবস্থানগুলোকে আমরা উভয় দিক থেকে যোগ করব। যোগ করে যোগফল যে দিক থেকে কম হবে আমাদের সংজ্ঞায়ন সেই দিক থেকে হবে। নিশ্চয়ই আমার কথাবার্তায় কিছুই বোঝনি, তাহলে একটি উদাহরণ দেখো, বিষয়টি পরিষ্কার হয়ে যাবে। খেয়াল করে দেখো, এই একটি যৌগ 1 2 3 4 5 6 7, 7 কার্বন বিশিষ্ট এটি সর্বাধিক। 1 2 3 4 5 6 7 এই দিক দিয়ে উঠলেও নামকরণ হতো, কোনো সমস্যা নেই, আমি সোজাসুজি নিয়েছি। তো এখানে আমাদের এই দিক থেকে 1 2 3 3 নম্বরে, এদিক থেকে যদি নাম্বারিং করি 1 2 3, এদিক থেকে কিন্তু 3 নম্বরে, অর্থাৎ উভয় দিক থেকে আমাদের একই জায়গায় কি পাওয়া যাচ্ছে? কার্বন শিকল পাওয়া যাচ্ছে। তো যদি উভয় দিক থেকে একই জায়গায় কার্বন শিকল পাওয়া যায় তাহলে আমাদের নাম্বারিং আমরা কিভাবে করব? খেয়াল করো, আমরা উভয় দিকেই চেইনটিকে 2 দিক থেকেই নাম্বারিং করেছি, করে পজিশনগুলো অর্থাৎ প্রতিস্থাপকের পজিশনগুলো যোগ করেছি। খেয়াল করো, এখান থেকে এই যদি আমরা ডান দিক থেকে বাম দিকে যাই তাহলে এটা হবে 3, পজিশন হলো 3 5 5, অর্থাৎ যতগুলো মূলক থাকবে ততবার স্থানটা উল্লেখ করতে হবে। 2 বার আছে 5 5, এই যে 5 5 যোগ 3 13, আর এটা হবে 5 3 3 11। তাহলে এই নাম্বারিংটি আমাদের ভুল আর এই নাম্বারিংটি আমাদের সঠিক, কারণ এখানে আমাদের প্রতিস্থাপকগুলোর অবস্থানগুলো যোগ করে কম পরিমাণে যোগফল পাওয়া গেছে। অতএব আমাদের এটি হবে সঠিক নাম্বারিং এবং এই যৌগটির নাম হবে 5 ইথাইল 3 3 ডাইমিথাইল হেপ্টেন। এটি ভুল, এটি ভুল পদ্ধতি, এটি করা যাবে না, আমাদের করতে হবে এটি। প্রিয় শিক্ষার্থী, প্রধান শিকল বাছাইয়ের ক্ষেত্রে যদি উভয় দিক থেকে শিকলে কার্বন পরমাণুর সংখ্যা একই পাওয়া যায় তবে সেই শিকলের প্রধান শিকল হবে যেখানে প্রতিস্থাপক সরল হয়। অর্থাৎ আমাদের প্রতিস্থাপক নির্ধারণের ক্ষেত্রে যদি আমাদের হাতে এই ধরনের সুযোগ থাকে যে প্রতিস্থাপকটি একটি সরল প্রতিস্থাপক হবে, তাহলে অবশ্যই আমাদেরকে সেই পদ্ধতি বেছে নিতে হবে যাতে প্রতিস্থাপকের কোনো উপশাখা শিকল না থাকে, অর্থাৎ কোনো একটি পার্শ্ব শিকলের উপশাখা শিকল আমাদের না নিতে হয়, সেই পদ্ধতি আমাদের অবলম্বন করতে হবে। একটু খেয়াল করো, এই যে আমাদের একটি উদাহরণ, এই উদাহরণটি দেখো, এটি একটি সাধারণ উদাহরণ আমরা দেখেছি। খেয়াল করো, যদি আমাদের করি 1 2 3, এখানে 1 2, এখানে কিন্তু নাম্বারিং হচ্ছে স্বাভাবিক নিয়মে, যেহেতু কাছাকাছি পাওয়া গেছে, তথাপি আমরা যোগ করেছি অবস্থানগুলো, যোগ করে এটি হচ্ছে কাছাকাছি পাওয়া গেছে, এটি সঠিক আর এটি হচ্ছে ভুল, কারণ এখানে হচ্ছে 17 আর এখানে 13, অর্থাৎ এটি সঠিক নাম্বারিং। আমরা এই টপিকের সাথে যেটি উদাহরণ যায় সেই উদাহরণটি এখন দেখব। এই দেখো 1 2 3 4 5 6 7 অথবা 1 2 3 4 5 6 7, আমরা এদিক দিয়েও যেতে পারি, এদিক দিয়েও যেতে পারি। প্রশ্ন হচ্ছে আমি নাম্বারিংটা কোন দিক দিয়ে করব। যদি আমি এইভাবে যাই 1 2 3
4 5 6 7, তাহলে এইটি হয় পার্শ্ব শিকল। এবং এই পার্শ্ব শিকলের আবার কি আছে, উপশিকল আছে। তো আমাদের নিয়মে বলা হয়েছে যে যদি আমরা 1 2 3 4 5 6 7, তাহলে আমাদের যে পার্শ্ব শিকল পাওয়া যাচ্ছে তার উপশিকল পাওয়া যাচ্ছে। আমাদেরকে পরিষ্কারভাবে বলা আছে যদি আমাদের সুযোগ থাকে তাহলে আমরা এইটিকে কি করব, অ্যাভয়েড করব। দেখো আমরা আরেকবার দেখি নাম্বারিং, আরেকটি নাম্বারিং দেখি, তাহলে এতে ক্লিয়ার হবে। দেখো যদি আমরা সোজাসুজি নিই 1 2 3 4 5 6 7, 1 2 3 4 5 6 7, যদি এইটি নেই তাহলে আমাদের কিন্তু সাইড চেইন হচ্ছে এটা, নন ব্রাঞ্চড, এটা কিন্তু ব্রাঞ্চ নয়। তাহলে আমাদের নিয়মে পরিষ্কার বলা আছে যে যদি আমাদের ক্ষেত্রে সম্ভব হয় যে আমাদের যে শাখা শিকলটি আমরা নিব তার জন্য উপশাখা শিকল না থাকে এবং প্রধান চেইনটিকেও আমরা সেভাবে নিতে পারি, তাহলে আমাদের প্রধান চেইন কোনটি হবে, এই যে এটি হবে প্রধান চেইন। তাহলে এটা যোগের নাম আমরা শুরুতেই দেখেছি, এটি হলো 3 ইথাইল 2 5 5 ট্রাইমিথাইল হেপটেন, এটি আমরা শুরুতেই দেখেছি। এই বিষয়টি তোমাদের পরিষ্কার আশা করছি। পার্শ্ববর্তী শিকল নির্বাচনের ক্ষেত্রে এই পদ্ধতি বিবেচনা করতে হবে। প্রিয় শিক্ষার্থী, উপশাখা বিশিষ্ট পার্শ্ব শিকল যদি থেকেই যায়, অর্থাৎ আমরা পেয়েই যাই, তাহলে সেই ক্ষেত্রে আমাদের আসলে করণীয় কী? যদিও আমাদেরকে এটি বলা হয়েছে এটিকে অ্যাভয়েড করতে, না করতে, তথাপিও যদি এসেই থাকে আমি একটু তোমাদেরকে বোঝানোর চেষ্টা করছি। নামকরণের যে নিয়মগুলো সেই নিয়মগুলো পূর্বের মতোই করতেই হবে, তবে যে পার্শ্ব শিকলের শাখা শিকল আছে সেখানে নামকরণের ক্ষেত্রে পুনরায় IUPAC পদ্ধতি প্রয়োগ করতে হবে। বিষয়টি কীরকম, যে একটা অ্যালকেনের যেভাবে নামকরণ করছি ওই অংশটুকুর আবার এই অ্যালকালমূলক অংশটুকুর আবার সেভাবেই নামকরণ করতে হবে, মানে এটি অনেকটা অ্যালকেনের মধ্যে আরেকটি অ্যালকেনের নামকরণের মতো। তবে যেহেতু পার্শ্ব শিকলটি অ্যালকেনমূলক, কাজে ওইখানে অ্যালকেন না হয়ে অ্যালকেলমূলক হবে। একটু দেখি আমরা প্রিয় শিক্ষার্থী, দেখো এই ক্ষেত্রে খেয়াল করো, আমাদের কিছুই করার নাই। এখানে যদি আমরা যাই যে 1 2 3 4 5 6 7 8, এটি আমাদের সর্বাধিক কার্বন সংখ্যা বিশিষ্ট চেইন। কিন্তু যদি আমরা এই দিক দিয়ে যাইতাম 1 2 3 4 5 6 7, এই সোজাসুজি গেলে কিন্তু আমাদের কার্বন হতো 60টি। কিন্তু আমাদের পরিষ্কার নিয়মে বলা আছে যে সর্বাধিক কার্বন সংখ্যা বিশিষ্ট চেইনটি হবে প্রধান চেইন। এই জন্য এই দিক থেকে এই যে উপর থেকে নিচে নেমে বাম দিকে যাব, এটি হবে সঠিক নাম্বারিং। তাহলে আমাদের পার্শ্ব শিকলের আবার কি পাওয়া যাচ্ছে, উপশিকল পাওয়া যাচ্ছে। সেক্ষেত্রে এটাকে নাম্বারিংয়ের সময় এটাকে আমরা আবার নাম্বারিং করব। দেখো এই আবার অ্যালকেনের নিয়ম 1 2 অথবা 1 2, যে দিক দিয়ে যাই না কেন দুইটি পাওয়া যাবে। তাহলে যদি আমরা এই দিকে যাই 1 2, এটি সবসময় 1 নম্বর হবে, কারণ যেটি অ্যালকাইলমূলকটি যে কার্বনটি মূল চেইনের সাথে যুক্ত হবে সেটি সবসময় 1 নম্বর হবে। এই যে 1 নম্বর দিয়েছি 1 2 অথবা 1 2, তাহলে 1 নম্বরে একটি প্রতিস্থাপক আছে মিথাইলমূলক, সেটি আমরা কিভাবে লিখব? দেখো প্রথমে প্রধান চেইনের সাথে যুক্ত সংখ্যাটি লিখব, হাইফেন দেবো, ব্র্যাকেট শুরু করব, প্রতিস্থাপকটির অবস্থান লিখব, হাইফেন দেব, প্রতিস্থাপকটির নাম লিখব, সাথে এই মূলকটির নাম মিথাইল ইথাইল, এটি কিন্তু মিথাইল মূলক, আর এই ইথাইল মূলকটি হচ্ছে এই মূল চেইনের ইথাইল মূলক। তাহলে এটার নাম হচ্ছে 4-1 মিথাইল ইথাইল ব্র্যাকেট ক্লোজ অক্টেন, বা এটাকে আমরা বলতে পারি, এটা একটা নাম আছে, প্রচলিত নাম, সাধারণ পদ্ধতিতে যে নাম আমরা শিখেছি সেটি হল আইসোপ্রোপাইল। এই জন্য আমরা লিখেছি 4 আইসোপ্রোপাইল অক্টেন। ব্র্যাকেটটি না দিলেও পারবা, কোনো সমস্যা নেই, ব্র্যাকেটটি যদি নাও দাও তাহলে হবে 4 আইসোপ্রোপাইল অক্টেন। প্রিয় শিক্ষার্থী, যদিও বিষয়টি ঝামেলার, আমি সহজ করে তোমাদের কাছে উপস্থাপনের চেষ্টা করেছি, আশা করছি তোমরা এটা বুঝেছ। অ্যালকেনের আরও কিছু উদাহরণ দেখো প্রিয় শিক্ষার্থী। অনেক সময় আমাদের দেখবা যে কোনো কার্বন দেওয়া থাকবে না, এরকম আঁকা বাঁকা রেখা দেওয়া থাকবে, প্রত্যেকটি ব্রাঞ্চ এক একটি করে কার্বন। দেখো এখানে একটি কার্বন, যে 1 2 3 4, এই যৌগটির নাম হচ্ছে 2 মিথাইল বিউটেন। তোমরা নিজেরা একটু দেখে নাও, কারণ এই ধরনের উদাহরণগুলো কিন্তু একটু আগে আমি তোমাদেরকে বলেছি। এটি হচ্ছে 3 মিথাইল 1 2 3 4 5 পেন্টেন। এটি হচ্ছে 2 3 ডাইমিথাইল হেক্সেন। আরও দেখো উদাহরণ আছে আরও, যদিও ডাইটাইট ট্র্যাকটাই শব্দগুলো আমরা ব্যবহার করছি, এগুলো কিন্তু যে আমাদের পার্শ্ব শিকলগুলো বা প্রতিস্থাপকগুলো আছে তাদের নামকরণের আদ্য অক্ষরে কোনো বাধা সৃষ্টি করবে না। দেখো এটি একটি আছে, এখানে কিন্তু কোনো কার্বন পরমাণু নেই, কিন্তু এই যে এটা একটা কার্বন, এটা একটা কার্বন, এখানে একটা কার্বন আছে, এই কার্বন, এটা একটা কার্বন, এই কার্বন, সব কার্বন, কিন্তু তা স্বাভাবিকভাবে এটার নাম্বারিং করে আমাদের নামকরণ করতে হবে। প্রিয় শিক্ষার্থী, এটি কিন্তু আমরা নিয়মটা শিখেছি আগে। তাহলে এটার নাম হচ্ছে, এই দেখো এটি হলো 3 ইথাইল, এদিক দিয়ে নাম্বারিং হবে 1 2 3 4 5 6 7 8, এটা অক্টেন। 3 ইথাইল 2 4 5 ট্রাইমিথাইল অক্টেন। আরও একটি আছে দেখো, এই যে নাম্বারিং সহ দেওয়া আছে
1 2 3 4 5 6 7 8 এই যেটি দেখো, এটি হচ্ছে 3 মিথাইল 4 প্রোপাইল অক্টেন, 3 মিথাইল 4 প্রোপাইল অক্টেন। প্রিয় শিক্ষার্থী, নাম থেকে সংকেত আমাদের প্রায় আসে, আমরা একটু সেটা দেখি কিভাবে নাম থেকে সংকেত করতে পারি। প্রথমে মূল অ্যালকেনটির চেইনটি লিখতে হবে, প্রধান চেইনটি, সেই চেইনটি লিখবো যেখানে হাইড্রোজেন আমরা বসাবো না। চেইনটিকে যে কোনো দিক থেকে নাম্বারিং করে নিতে হবে, আমাদের ইচ্ছা, এই জায়গায় তোমরা স্বাধীন। কার্যকরী মূলক বা প্রতিস্থাপকগুলো, কার্যকরী মূলক না বলে আমাদের এখানে প্রতিস্থাপক বলাই ভালো, প্রতিস্থাপকগুলো তাদের নির্ধারিত কার্বনে বসাবো এবং প্রত্যেকটি কার্বনের অবশিষ্ট যোজ্যতা হাইড্রোজেন পরমাণু দ্বারা পূরণ করে দেবো, তাহলে আমাদের যৌগটি পাওয়া যাবে। একটু দেখে নিই, 4 ইথাইল 2 2 ডাইমিথাইল 5 প্রোপাইল ননেন, তোমাদেরকে এই যৌগটির সংকেত লিখতে হবে, নাম দেওয়া আছে 4 ইথাইল 2 2 ডাইমিথাইল 5 প্রোপাইল ননেন। তাহলে মূল কার্বন, মূল চেইনটি কি? মূল চেইনটি হচ্ছে 9 কার্বন বিশিষ্ট হলো ননেন। দেখো ননেন, 9টি কার্বন দিয়ে আমাদের গঠনটি লিখতে হবে। সবার আগে তাহলে 9টি কার্বন আমরা দেখি। এই দেখো 9টি কার্বন দেখেছি, 1 2 3 4 5 6 7 8 9, 9টা কার্বন ননেন, মূল চেইনটি ননেন লিখলাম। এরপরে আমাদেরকে কি করতে হবে? নাম্বারিং করতে হবে। তোমার ইচ্ছা, যে কোনো দিক থেকে তুমি নাম্বারিং করে দিতে পারো, আমি ইচ্ছা মতো নাম্বারিং করেছি, তোমার ইচ্ছা। দেখো এই যে আমি বাম দিক থেকে ডান দিকে গেছি 9। এবার আমরা কি করব? পার্শ্ব শিকল বা প্রতিস্থাপকগুলো বসাবো। এই দেখো 2 নম্বরে 2 2 ডাইমিথাইল ছিল, বসিয়েছি। 4 নম্বরে ইথাইল ছিল এবং 5 নম্বরে প্রোপাইল ছিল, বসিয়ে দিয়েছি। এই খুব সহজ। এবার আমরা হাইড্রোজেনগুলো বসিয়ে দেবো, হাইড্রোজেনগুলো বসিয়ে দিলে আমাদের মূল যৌগটি পাওয়া যাবে। এই দেখো, তাহলে আমাদের মূল যৌগটি কি? 4 ইথাইল 2 2 ডাইমিথাইল 5 প্রোপাইল ননেন। শিক্ষার্থী, বাসায় বই, টেক্সট বই বের করে তোমরা এই ধরনের অনেকগুলো নামকরণ দেওয়া থাকবে, সেখান থেকে গঠন লিখতে হবে। আশা করছি তোমরা বাসায় এগুলো প্র্যাকটিস করবে। শিক্ষার্থী, আমাদের চাকরিক অ্যালকেন যদিও আমাদের সিলেবাসে নেই, তারপরেও আমাদের খুব ছোট্ট করে উদাহরণ 2-4টি শিখে নিই, তাহলে বোধহয় ভালো হবে। চাকরিক অ্যালকেনের ক্ষেত্রেও নামকরণের নিয়ম একই নিয়ম মেনে চলবে। তবে এই ক্ষেত্রে মনে রাখবে, যদি চক্রে বেশি কার্বন পরমাণু থাকে তাহলে সেটি হবে প্রধান চেইন আর বাইরেরটি হবে প্রতিস্থাপক। আবার চক্রে যদি কম কার্বন থাকে, বাইরে যদি বেশি কার্বন থাকে, বাইরের কার্বনগুলোই হবে মূল চেইন আর চক্রটি হবে অ্যালকাইল মূলক, সাইক্লো অ্যালকাইল মূলক হবে। তো সাইক্লো অ্যালকেনের ক্ষেত্রে নামকরণ বা নাম্বারিং এটি খুবই সোজা, মনে রাখতে হবে। আমরা যেখানে অ্যালকাইল মূলক লিখেছি এখানে সেখানে এই জায়গায় আমরা সেটাকে সাইক্লো অ্যালকাইল মূলক লিখব, সাইক্লো অ্যালকাইল মূলক লিখব। দেখো এই যে এখানে আমরা কি লিখেছি, এখানে কিন্তু 5টি কার্বন আছে চক্রে, 1 2 3 4 5। তো যেহেতু এই যেখানে পার্শ্ব শিকল আছে ওটি 1 নম্বর হবে, এই জন্য আমি এটি উল্লেখ করিনি, যেহেতু একটি প্রতিস্থাপক। এটার নাম কি? মিথাইল সাইক্লোপেন্টেন। এই মূল যৌগটা হচ্ছে সাইক্লোপেন্টেন আর প্রতিস্থাপকটা হচ্ছে মিথাইল। দেখো এখানে 4টি কার্বন, বিউটেন 1 2 3 4, এটি হচ্ছে সাইক্লো বিউটেন। আর এই যে পার্শ্ব শিকলটা হচ্ছে ইথাইল, এই যে ইথাইল সাইক্লো বিউটেন। যেহেতু এখানে 4টা কার্বন পরমাণু আছে, কাজে এটি হবে মূল চেইন আর এটি হবে প্রতিস্থাপক। তেমনি করে দেখো এখানে কিন্তু চক্রে, এবার দেখো এবার চক্রে কিন্তু 3টা, 1 2 3, আর বাইরে কয়টা? 1 2 3 4। অতএব এইটি হবে আমাদের পার্শ্ব শিকল আর এইটি হবে মূল শিকল। এটা নাম্বারিং করতে হবে। পার্শ্ব শিকল যেহেতু এই কার্বনে আছে, যে 1 নম্বর কার্বন দিয়েছি 1 2 3 4, এদিকে যেহেতু পার্শ্ব শিকল নাই এই জন্য আমি এটা নাম্বারিং আর করিনি। তাহলে এটার নাম কি? 1 সাইক্লোপ্রোপাইল। এই মূলকটির নাম হচ্ছে সাইক্লোপ্রোপাইল মূলক, 1 সাইক্লোপ্রোপাইল বিউটেন। আরেকটি দেখো এখানে আরও একটি প্রতিস্থাপক আছে, 2 মিথাইল সাইক্লোপ্রোপাইল বিউটেন, মিথাইল এইচ এখানে দিয়ে নেবে, এইচ 2 মিথাইল 1 সাইক্লোপ্রোপাইল বিউটেন। এইভাবে প্রিয় শিক্ষার্থী, যদি কোনো একটি যৌগে আবার যদি 2টি প্রতিস্থাপক উপস্থিত থাকে, যেমন এখানে যদি থাকতো ইথাইল মূলক আর এখানে যদি থাকতো মিথাইল মূলক, তাহলে আমি নাম্বারিং করতাম কোথা থেকে? অবশ্যই এখান থেকে করতাম, এটা আণবিক ভর বেশি, যে 1 2 এদিকে যেতাম তখন 1 2, অর্থাৎ অ্যালকেনের যে স্বাভাবিক নিয়ম সেই স্বাভাবিক নিয়মগুলো মেনে চলতে হবে। তো প্রিয় শিক্ষার্থী, আশা করছি তোমরা এই বিষয়টি থেকে উপকৃত হয়েছ এবং বাসায় তোমরা প্র্যাকটিস করবে। আমি আরও বেশ কিছু উদাহরণ তোমাদেরকে বাসায় কাজের জন্য দিলাম, একটু দেখে নাও। একটু দেখে নাও, এটি আমরা বাসায় প্র্যাকটিস করব। কোনো সমস্যা হলে তোমরা আমার সাথে যোগাযোগ করবে। তো আজকে এই পর্যন্তই। তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, ঘরে থাকো। তোমাদের সবাইকে ধন্যবাদ।